হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির বোতল রানী। তোমরা দেখেছো যে কালকে বোতল রানী একটা ভিডিও করেছে, যথারীতি বলেছিল যে কন্টেন্ট না পেলে বা তেমন কিছু মানে আর কি বলার মতো না থাকলে ও সমালোচনার চ্যানেলে আর আসবে না। আমি একটা জিনিস বুঝতে পারি না, যেই মানুষের সমালোচনার চ্যানেল ছাড়া গতি নাই, হ্যাঁ, যেই মানুষের সমালোচনা করা ছাড়া গতি নাই, কারণ তার বরের পয়সায় জল গরম হয় না। যতই অবর সবর নবর সবর যাই করুক না কেন, সমালোচনার চ্যানেলে তারা সমালোচনা করতে আসতেই হবে। সেখানে 2 দিন অন্তর অন্তর এই যে নকরাবাজি, এই যে একখানা নছল্লাবাজি, হ্যাঁ, যে আমি আর সমালোচনা চ্যানেলে ভিডিও দেব না, আমি আর সমালোচনা করব না, আমার প্রয়োজন না পড়লে আসবো না। অথচ একটা দিন এই নছল্লাটা করার পরে একটা দিন, হ্যাঁ, জোর হলে টেনে টুনে 2টা দিন, তারপরেই দেখবেন ও কিন্তু সমালোচনার চ্যানেলে বসে যায় মানুষের পিন্ডি চটকাতে। কিন্তু বারবার এইটা ওর কন্টেন্ট করে খেতে হবে যে না, আমি সমালোচনার চ্যানেলে আসবো না, আমি আর ভিডিও দেবো না। কতবার যে এই নিয়ে বললো আমি আর ভিডিও দেবো না, সমালোচনা আর করবো না, সমালোচনা বন্ধ করে দেবো, এই কথাগুলো শুনতে শুনতে ওয়াইটির মানুষের কান পচে যাওয়ার অবস্থা। তো যাই হোক, যথারীতি ভাতের জোগাড় করার জন্য ও চলে এসছে, এবং সেইখানে দাঁড়িয়ে ওর বক্তব্য কি না, ওর নামে সবাই ভীষণ মিথ্যাচারিতা করছে, খুব মিথ্যে কথা ছড়াচ্ছে, যেই সব কাজও করছে না সেই সব কাজ নিয়ে মানুষ বলছে। কি এমন কাজ যেগুলো করছে না, অথচ মানুষ ওর ওপরে অ্যালিগেশন লাগাচ্ছে। দেখলাম সেইখানে ওর বক্তব্য যে রিসেন্টলি এই যে সীমাদির মেয়ে সম্বন্ধে যেই কথোপকথনগুলো বলা হচ্ছে, যে সীমাদির মেয়ে লিভিং রিলেশনে আছে সেইটাই বোতল বলছে, সীমাদির মেয়ে ওর নাম কি বলে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত, সেইটা এই বোতল রানী বলেছে। এবং সীমাদির মেয়ে তোমার মানে বিয়ে টিয়ে করতে যায় না বা বিয়ে সংক্রান্ত কোনো ব্যাপার ট্যাপার নিয়ে, এইসব নিয়ে যেই জলঘোলাগুলো হয়েছে সেগুলো ও বলেছে। যেটা ওর বক্তব্য না, আমি সেটা বলিনি, আমি বলেছি যে রিসেন্টলি সীমাদির একটা লাইভ চলছিল, যেখানে সীমাদির মেয়ে কারো সাথে টুগেদার পেয়ার করতে যাওয়ার জন্য যাবে বলছিল, কোনো মন্দির টন্দিরে হয়তো, সেখানে টুগেদারভাবে মানে দুজনে একসঙ্গে প্রে করলে কাজটা সফল হবে, তাই জন্য একসাথে প্রে করতে যেতে চাইছিল, এবং সেখানে সীমাদির বর তাকে যেতে দেয়নি। যেইটা দেখে যেইটা নিয়ে ও কন্টেন্ট করে ও বলেছিল, সেটা ভিডিও বহির্ভূত কথা নয়, ভিডিওর মধ্যে দেখা গেছে সেই কথাটাই বলেছিল। কিন্তু সীমাদির মেয়ে যে লিভিং রিলেশনে আছে এই কথাও বলেনি, সীমাদির মেয়ে পরকীয়ায় লিপ্ত সেইটাও ও বলেনি। ওর এটা হচ্ছে বক্তব্য, তার মানে ওর নামে মিথ্যে কথা ছড়ানো হচ্ছে। এইবার বক্তব্য হচ্ছে আরও একটা কথা, এই যে ওয়াইটিতে ওর নাম কি বলে আমাদের রুনাদি মানে ওর নাম কি বলে রুনাদি ডোডো ঝুলিয়ে লাইভ করে, এই যে কথাটা, এই কথাটা সীমাদি বলেছে, এইটা নাকি ওই বলেছিল। এইটা যদি সীমাদি বলে থাকে তাহলে আমি বলবো হ্যাঁ সীমাদি ভুল বলেছে, কারণ হচ্ছে এই কথাটা প্রথম ওয়াইটিতে এই কথাটা আনে হচ্ছে আমাদের সঞ্জয় দা, এবং রুনাদি একটা লাইভ করছিল, সঞ্জয় দা না ওইদিকে আমার মনে হয় সঞ্জয় দা ওই লাইভ করার সময় ক্লিভেজ শো করা গেছিল, ওইটা সঞ্জয় দা নিয়ে এসেছিল, সামান্য একটু ক্লিভেজ শো করছিল রুনাদির, সেইটা নিয়ে এসেছিল। কিন্তু ডোডো ঝুলিয়ে কথাটা, এটা আমার যদ্দূর মনে হয় ধরিদি এইটা প্রথম ওয়াইটিতে আনে, আমি যদি ভুল না হয়ে থাকি তোমরা কমেন্ট করো, সম্ভবত ধরিদি এই কথাটা প্রথম তুলেছিল যে রুনাদি ডোডো ঝুলিয়ে ওই রকম নোংরামি করতে করতে লাইভ করে। যেখানে মেন ব্যাপারটা হয়েছিল, সবাই সেই সময় সেই দিন যে লাইভটা দেখেছিল তারা কিন্তু প্রত্যেকেই জানে যে এটা একটা মিথ্যাচারিতা, জাস্ট রুনাদিকে ছোট করার জন্য একটা মিথ্যাচারিতা করা হয়েছিল। সেটা হচ্ছে রুনাদির লাইভে কোনো একজন মানে ভিউয়ার্স রুনাদির কাছে কিস চায়, সে একজন পুরুষ মানুষ, এবং রুনাদি ইয়ার্কির ছলে বলে কিস আমি অবশ্যই দেব, তুমি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাকে কিস দেব।
আমি তোমাকে কিস দেব। এবং সেই লাইভটা যেহেতু রুনাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল, ঝুঁকে গিয়ে একটা কমেন্ট পড়তে গিয়ে ক্লিভেজটা একটু শো হয়, যেইটাকে নিয়ে পুরো ওয়াইটির মার্কেটে ঝুলিয়ে দেওয়া হয় যে রুনাদি কাস্টমার ধরার জন্য বুক দেখিয়ে দুধ দেখিয়ে সে কাস্টমার ধরছিল, সে ডোডো বাহিনী ডোডো ঝুলিয়ে লাইভ করে, এই ধরনের নোংরা নোংরা কথা রুনাদির নামে বলা হয়েছিল। কিন্তু আমি যতদূর জানি ওই কথাটা এই আমাদের বোতল বলে নাই, বোতল শুনেছে, সেইটারে বোতল হাইলাইট করে বোতলের চ্যানেলে বলছে। কারণ যেখানে যেখানে বোতলের আবার সুবিধাজনক মনে হয় এই কথাটা কোনো একজন ক্রিয়েটার বলছে, ওই নোংরা কথাটা আমি ইনপুট করলে এই মানুষটাকে আরও ছোট করা যায়, সেইখানে সেই কথাগুলো ইনপুট করে এবং পরবর্তীকালে বলে ওই কথাটা তো আমি বলি নাই, ওই কথাটা অন্য কেউ বলেছিল, আমি শুনে শুধু পুট করে দিচ্ছি। এ হচ্ছে এইরকম ধরনের মানে অসভ্য বর্বর, এ হচ্ছে এইরকম ধরনের অসভ্য বর্বর। এর আগেও তোমরা বহুবার দেখেছো, বহুজনের ক্ষেত্রে বহু কথা ও বলেছে এবং সেইটা পরবর্তীকালে বলেছে এটা তো আমি বলিনি, এটা ওর কথা ছিল, ওর কথাটা আমি বলেছিলাম। যেরকম ঢেপি দিদিকে নন্দাই নাঙ্গি স্ট্যাম্প লাগিয়ে দিয়েছিল, কার কথা না সঞ্জয় দা বলেছিল, আমি তো বলিনি, ওটা সঞ্জয় বলেছিল, আমি শুনে শুধু পুট করেছিলাম, কিন্তু আমাকে ধরে পটাশ করে একটা আমার নামে কেস দিয়ে দিচ্ছে। এইরকম হচ্ছে ব্যাপার, বুঝলেন? মানে আমার যেটা বলার আমি বলবো, তাকে ছোট করব, কিন্তু বন্দুকটা আমি অন্যের ঘাড়ে রেখে বন্দুকটা চালাবো। আর যদি সেই বন্দুকের গুলিতে সে যদি খতম হয় তাহলে খুনি তাকে সাব্যস্ত করবে, আমি ধোয়া তুলসী পাতা থাকবো, আমি ধোয়া তুলসী পাতা থাকবো। এর হচ্ছে এই ফান্ডা, এটাই হচ্ছে ফান্ডা, বুঝতে পেরেছো? তো যাই হোক, সেই ফান্ডা অ্যাপ্লাই করে সেটা বলেছিল এবং সীমাদি হয়তো সেই ওর ভিডিওটা দেখেছে এবং ওর ভিডিওটা দেখে সীমাদির মনে হচ্ছে ওই বলছে, এবং সীমাদি সেই কথাটা বলেছে যে রুনাদি সম্বন্ধে এই ধরনের নোংরা নোংরা কথা তো ওর মুখেই শুনেছি। এইবার আরও একটা কথা যে ওর নামে মানুষ মিথ্যাচারিতা করছে, মিথ্যে কথা রটাচ্ছে, সেটা আরেকটা মিথ্যে কথা। কি আরেকটা মিথ্যে কথা হচ্ছে এই যে ওয়াইটির দাদাভাইকে নিয়ে ও কতটা কনসার্ন, ওয়াইটির দাদা ভাইয়ের প্রতি ওর একটা দুর্বলতা আছে। এটা যে সেই দিনকে ওয়াইটির দাদা যখন ওকে ফোন করেছিল তখন যে বলেছিল এত চিৎকার কেন করছো, এতে তো মস্তিষ্ক নিজের মন মানসিকতা নষ্ট হবে, শরীর খারাপ হবে, মাথার ওপরে চাপ পড়বে, ব্রেনের ওপরে চাপ পড়বে, প্রেশার হাই হয়ে যাবে, এই যে কথাগুলো বলছিল, এই কথাগুলো শোনার পরে মানুষ যে বুঝেছে যে এর প্রতি এর একটা দুর্বলতা আছে, সেটা মানুষ ভুল মিথ্যাচারিতা করছে। এর বক্তব্য ওয়াইটির দাদার প্রতি কোনো রকমের দুর্বলতা নেই, এটা জাস্ট মানবিকতার খাতিরে ও বলছে। আমি তোর একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এই মানবিকতাটা সেই দিন কোথায় ছিল? এই মানবিকতাটা সেই দিন কোথায় ছিল যেই দিন ওয়াইটিতে সঞ্জয় দার পেছনে একটার পর একটা কেসের হুড়কো ঢুকছিল এবং সঞ্জয় দা ভিডিও করা বন্ধ রেখেছিল? সেই দিন তোর এই মানসিকতাটা কোথায় ছিল যেই দিনকে আমাদের মতন চুনোপুটিরাও চিন্তাগ্রস্ত ছিল যে তার ঘরে একটা সন্তান আছে, তারও স্ত্রী আছে, তারও সংসার আছে, সে কোনো বিপদে পড়লো কিনা, সে কোনো কেসের মানে চক্করের মধ্যে পড়ে এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়লো কিনা যাতে তার কোনো চ্যানেলটার কোনো ক্ষতি হয় কিনা। সেইখানে আমি একটা চুনোপুটি ক্রিয়েটার, যার সঙ্গে মানে যে মনে হয় সঞ্জয় দার সঙ্গে দুইবার মানে এই ভিডিওর ব্যাপারে এই দরকারে দুবার শুধু ফোন করেছিলাম, সেই মানুষটাও চিন্তাগ্রস্ত হয়ে তোকে ফোন করেছিলাম যে সঞ্জয় দার কোনো খবর জানো কিনা, যে তার কোনো ক্ষতি টতি হয় নাই তো সে ঠিক, কারণ সেই সময় সঞ্জয় দা বহুদিন ভিডিও করা বন্ধ রেখেছিল এবং অপোজিট থেকে যিনি ভিডিও করা মানে যিনি কেস করেছিলেন তিনি বলছিলেন তাকে কিন্তু বিভিন্ন জায়গায় হ্যারাস করা হচ্ছে, অমুক থানায় নিয়ে এই করা হয়েছে, তমুক থানায় নিয়ে এই করা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমি বলেছিলাম, তা বলছে সেই দিন তোর মানসিকতাটা কোথায় ছিল, মানবিকতা কোথায় ছিল? সেই দিন তুই কি বলছিলিস, যাও তো তনুশ্রী বাদ দাও, ও যা নোংরা যা করেছে আমার সঙ্গে, ওর থেকে এর থেকে বড় কিছু হলেও আমার কিছু আসে যায় না। হ্যাঁ, সেদিন তোর মানবিকতাটা কোথায় ছিল? মানবিকতাটা কখন চাকার দিল? যখন সঞ্জয় দার গলাটা শুনতে পারলি তখন লুল্লুরিবাজি মাথায় উঠে গেল নাকি? তখন লুল্লুরিবাজি মাথায় উঠে গেল? সেই কারণের জন্যই তোমার প্রতি কত কনসার্ন, তোমাকে নিয়ে কত চিন্তা করি, ওই রকমভাবে চিন্তা করছো কেন? মানুষ বলছে
ভুল বলছে, আমি বলবো মানুষ 100-তে 100% ঠিক বলেছে, 100-এ 100% মানুষ ঠিক বলেছে। কেন জানিস? কারণ সত্যিই তুই ওর সঙ্গে লুল্লুরিবাজি করতে চেয়েছিলিস, শুধু ওই পক্ষের থেকে সারাটা সেইভাবে পাস নাই। যদি পেতিস তাহলে আজকের ডেটে তুইও নোংরামির কোন চরম সীমায় চলে যেতিস, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহজনক মানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। বুঝতে পারলি? হ্যাঁ, কেন বলছি? কারণ যে মহিলা তার স্বামীর সঙ্গে সহবাস করতে করতে পরপুরুষের ফোন ধরে, কি কারণ? না ও রাগ করবে। কে ভাই? কে একজন ক্রিয়েটার? সেখানে আমার স্বামীর সঙ্গে সহবাস করতে করতে আমার ফোন ধরতে হবে, না ধরলে সে রাগ করবে। পরক্ষণে তারা বলা হবে যে বলবে যে আমার পার্সোনাল কাজে বিজি ছিলাম। হ্যাঁ, সেখানে না, তখনই যদি ফোনটা না ধরি রাগ করবে। সেই জন্য বউয়ের স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে করতে তার ফোন ধরা হচ্ছে। যেই মানুষটাকে দেখলে তোর বমি পায়, আসে, তোর বক্তব্য অনুযায়ী, যে মানে নরকের কীট, যে বেজন্মা, যার জন্মের ঠিক নাই, তোর বক্তব্য অনুযায়ী সেইখানে দাঁড়িয়ে সেই মানুষের সম্বন্ধে তোর এতটা কনসার্ন কেন? যার জন্য তোকে পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা হাউস ওয়াইফ হওয়ার পরেও জামা তুলে পুরো ওয়াইটিতে, হ্যাঁ, অর্ধনগ্ন হয়ে তোকে দেখাতে হচ্ছে। তোর কখনো দুধের খাপের সাইজ, কখনো তোর নাম কি বলে ওই জামা তুলে তোর কোমরের সাইজ, তোর নাভির সাইজ, সমস্ত কিছু দেখাতে হচ্ছে। যার কনস্পিরেসির জন্য তোর মিটারটা ভন্ডুল হওয়ার জোগাড় হয়েছিল, সেই মানুষের সঙ্গে তোর কিসের এত আন্তরিকতা? হ্যাঁ, আন্তরিকতা আমি কার ক্ষেত্রে দেখাবো? যে মানুষ সে সঙ্গে আমার সখ্যতা থাকবে, যে মানুষের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে, যে মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক থাকবে, তাকে আমি আন্তরিকতা দেখাবো। আমি নিশ্চয়ই আমার যে ক্ষতি করছে, হ্যাঁ, যাকে দেখলে আমার বমি পায়, তাকে দেখলে আমি এই কথা বলবো না যে তোমার এত চিৎকার করার দরকার কি, তোমার ব্রেনে প্রেশার পড়বে, তোমার প্রেশার হাই হয়ে যাবে, তোমার শরীর খারাপ হবে। এত কনসার্ন তো তোর বরকে নিয়ে আমরা দেখি না। হ্যাঁ, সপ্তাহে একটা দিন ছুটি থাকে ভদ্রলোকের, সারা রাজত্বের কাজ, সারা সপ্তাহের জামা কাপড় তোর মতন ইতর বজ্জাত কি করিস, জমিয়ে রাখিস কি না? সেই পুরুষ মানুষটা কোন দিন ছুটি পাবে, সেই দিন সে গামলা সেই ভিজাবে, সেই গরম জল করবে, সেই ভিজাবে, তারপরে সেই জামা কাপড় কাচবে। আর তোর মতন নচ্ছার ইনকাম করছিস না, তাই জন্য তুই কি করবি? হাতে হাত গুটিয়ে বসে থাকবি। আর তারপরে তুই কনসার্ন কাকে দেখাবি? যে তোর পরপুরুষকে তুই কনসার্ন দেখাবি। যে মহিলা সপ্তাহে একদিন স্বামীর ছুটি থাকলে বাইরে থেকে একটা মানে পরোটা কিনে নিয়ে আসলে পর্যন্ত সেই পরোটাটা খাওয়ার জন্য একটা প্লেট পর্যন্ত তাকে দেওয়া যায় না, সেই মহিলা যখন অন্যের বর্ডে নিয়ে এত কনসার্ন দেখায়, সেখানে প্রশ্নবোধক চিহ্ন ওঠে। তোকে তো মানুষ প্রশ্নবোধক চিহ্ন তুলছে, সন্দেহ প্রকাশ করেছে, মিথ্যাচারিতা করেনি। তুই হলে এতক্ষণে সোয়া বাচ্চা বার করে দিতিস তুই যদি হইতিস। হ্যাঁ, কিন্তু তোকে যারা বলছে তারা অনেক ভদ্রভাবে ডিসেন্ট ওয়েতে তোকে নিয়ে সমালোচনা করছে। তোর মতন নোংরা জায়গায় নেমে কেউ সমালোচনা করছে না। লাগে তোর মতন মহিলারে না, তুই যত নরকের কিট, তোর মতন মহিলারে আপাদ মস্তক জুতাতে তোরে নিয়ে ভিডিও করা উচিত। কি করা উচিত? জুতাতে মুখের মাধ্যমে উত্তম আর মধ্যম বাইনট, রাম বাইনট গাটে দিয়ে তোকে নিয়ে ভিডিও করা উচিত। একটা মেয়ে নতুন বিয়ে করেছে, তার স্বামী নিয়ে সংসার করছে, তুই জানো আর তোর মানে এত চুলকানি উঠে গেছে, তুই কিছুতেই ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক মানতে পারছিস না। ওর স্বামী কাজ করে না, ওর স্বামীর দোকান ভালোভাবে চলে না, সেই কারণের জন্য সকাল যায়, তাড়াতাড়ি চলে আসে। কেন? কোন সকালে যায়? প্রতিদিন মারিয়া বলে ওই অনেক সকালে গেছে। শীতকাল 9টার আগে তো কেউ দোকান খোলে না, তাহলে তুই অনেক সকালে মানে কি বলতে চাস? 6টা-7টার সময় দোকানে গেছে, হ্যাঁ, তার মানে 9টা-5টার সময় দোকানে যায়, তাড়াতাড়ি কাজে যায়, আবার তাড়াতাড়ি দোকান থেকে চলে আসে। অথচ মারিয়া বলছে
তার বর কি করে পার ডে অন্তত দোকানে 1000-1500 টাকার বিক্রি বাট্টা হয়। সেইটা মারিয়া মিথ্যা কথা বলছে। হ্যাঁ, 1000-1500 টাকার যদি বিক্রি বাট্টা হইতো তাহলে সকাল থেকে রাত্রি পর্যন্ত দোকান খুলে রাখতে হতো। ওর বর তো সেটা রাখে না। ওর বর কি করে, তাড়াতাড়ি কাজ করে, করার পরে বউয়ের কাছে চলে আসে, কারণ দোকানে বিক্রি বাট্টা নাই। বউয়ের কাছে গেলে বউয়ের ক্যামেরাটা ধরলে ব্লগিংয়ে মানে একটুখানি ভালোভাবে ব্লগিংটা করতে পারবে, ইনকামটা হবে। তা যদি তর্কের খাতিরে ধরিও যে ওর বরের ইনকাম নাই, তারপরেও মারিয়া ফুলায়া ফাপায়া লোকের কাছে ওর স্বামীকে ছোট করবে না বলে ও বলেছে যে পার ডে আমার স্বামীর 1.5 থেকে 1000 থেকে 1500 টাকা ইনকাম হয়। তাহলে সেখানে তো ওকে বাহবা জানানো উচিত যে আজকে একটা অল্প বয়সী মেয়ে, এখনকার মেয়ে, তার মধ্যে স্বামীকে ছোট করার মানসিকতা নেই। সে ব্লগিং করে এত টাকা ইনকাম করার পরেও স্বামীকে নিচু দেখানোর জন্য কখনোই সোশ্যাল মিডিয়ায় এসে বলেনি যে আমার স্বামীর পয়সায় জল গরম হয় না। উপরন্তু সব সময় বলেছে আমার স্বামী খুবই কর্মঠ, আমার স্বামী মানে ভালো, প্রচুর কাজ জানে, আমার স্বামীর প্রচুর কাজ আছে। নারীদের তো একটা স্ত্রী, এইটাই হচ্ছে ধর্ম, সবসময় তার স্বামীর গুণকীর্তন করা। কিন্তু মানে তোর মতনই তোর বজ্জাত সেটা তো করে না। কি তোর বক্তব্য কি, আমি ট্রান্সপারেন্ট ক্যারেক্টার, আমার যা হয় আমার সাথে আমি তাই বলি। হ্যাঁ, তোর তো এতটাই ট্রান্সপারেন্ট, তুই কয়বার তো স্বামীর সঙ্গে শুইস আর কয়বার কি করিস সেটাও পারলে যদি আয়সা তুই কইতে পারিস তাহলে আরও তোর পক্ষে ভালো হয়। তোর এমনই অবস্থা, প্রত্যেক মাসে পিরিয়ডের গল্প, কখনো বুকের খাপ দেখানো, কখনো নাম কি বলে ওই পেট দেখানো, নাভি দেখানো, কোনো কিছু বাদ দিস নাই। তোর এতটাই ট্রান্সপারেন্ট ক্যারেক্টার তুই। হ্যাঁ, তো সেইখানে মারিয়া তার বরের গুণকীর্তন করছে, সহ্য করতে পারছিস না। মারিয়ার বর এত প্যাম্পার করে, মারিয়াকে এত প্যাম্পার করে, তুই নিতে পারছিস না। তোর বক্তব্য কি, মারিয়াকে এত প্যাম্পার করে কেন? আরে ভাই, মাল্লু পাচ্ছে, সেই জন্য এত প্যাম্পার করছে। মারিয়ার সম্পর্কটা যেই সময় হয়েছে 7-8 বছর আগে, সেই সময় মারিয়া ব্লগিং করতো না। হ্যাঁ, তার মানে এখানে প্রমাণিত যে ওর ওই টাকা পয়সার লোভে পম্পমের সঙ্গে মারিয়ার সম্পর্কটা হয় নাই। মারিয়া আজকে রোজগার করছে, কিন্তু সম্পর্কটা ওদের 7-8 বছর পুরনো। এবং সেই জায়গায় তার স্বামী তাকে ভালোবেসে সকালবেলা আদর করে বেডটি দিয়ে বিছনা থেকে তুলছে, তোর গাত্রদাহ হচ্ছে, কারণ তোর বর সেটা করে না। কিন্তু তোর বর যেটা করে সেটাতেও তুই সন্তুষ্ট না। তোর বর তুই উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এইখানে বসো তো এইখানে বসে থাকে। যদি প্লেট ছাড়া খাবার দিবি, মাটিতে রাখা খাবে, তাই খাবে, তবুও দাঁত বাইর করা বলবে কেলানে কার্তিক, তবুও দাঁত বাইর করা বলার ক্ষমতা নেই যে আমার একটা প্লেট দাও, আমি মাটিতে রেখে খাচ্ছি। তা তোর কেলানে কার্তিকেরও তো ওই অবস্থা। মারুর বর মারুরে হেল্প করে, মারুর বর মারুর সঙ্গে থাকে, মারুরে প্যাম্পার করে, যেটা তুই নিতে পারিস না, কারণ তোর বর ওই জিনিসটা করে না। যেটা তুই দেখাস ক্যামেরায় আইসা আদিক্ষেতা গদগদটা, সেটা যে দেখানো শো আপ, সেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। এইবার চলে আসি মারিয়া বাচ্চা, মানে দুটো যে ভাইজি আছে, মানে পম্পমের দাদার মেয়ে, তাদের নিয়ে আসছে। তা বাচ্চা দুটো ছোট বাচ্চাটা ওর কাছে বাজারে যাওয়ার আগে অনেক কিছু খেটে গেছে। বাজারের থেকে আসার পরে একটা কলা খেয়েছে। কলা খাওয়ার পরে বাচ্চাটা একটা গাজর খাইতে চাইছে। এবার মানে মারিয়া কেন গাজরটা দিল না? ওর বক্তব্য, গাজরটা দিলি না কেন? তুই কি কাকি? তুই কেমন কাকিমা? তোর কাছে এই বাচ্চাগুলো কন্টেন্ট, বাচ্চাদের প্রতি তোর কোনো ভালোবাসা নেই। প্রথমত বাচ্চাদের রাত্রিবেলা শশা, ওর নাম কি বলে গাজর, এগুলো একদম দেওয়া উচিত না, কারণ গাজর শশা এগুলো হজম হতে চায় না। এবং বাচ্চাদের কখনোই রাত্রিবেলায় গাজর দেওয়া উচিত না। বা সেখানে কাঁচা গাজর, রান্না গাজরই আমরা দেই না বাচ্চাদের।
সেখানে কাঁচা গাজর রাত্রিবেলায় বাচ্চাটা খেতে চাইছে, সেখানে মারিয়া বলছে এখন গাজর খাস না, কালকে দেব। ব্যাস, সাথে সাথে অবশ্য গেল কি না, গাজর, একটা গাজর সামান্য চেয়েছে, তুই দিলি না। তোর আধিক্যতা জাস্ট ক্যামেরার জন্য, জাস্ট ব্লগিংয়ের জন্য, তোর বাচ্চাদের প্রতি কোনো ভালোবাসা নেই। প্রথমত বাচ্চাদের প্রতি যে মানে মারিয়ার প্রচুর ভালোবাসা আছে, এটা কোথায় বোঝা যায় জানিস? তোর পোষ্য তোর থেকেও বেশি ওই মেয়েটাকে ভালোবাসে। তোর নিজে মুখে স্বীকারোক্তি, তোর পোষ্য ওর বাড়িতে গিয়ে তোকে চিনতেই পারছিল না, তোকে পাত্তাই দিচ্ছিল না। এখানেই বোঝা যায় যে ও বাচ্চা কতটা ভালোবাসে। এবং আমরা নিজেরাও দেখেছি যে তোর পোষ্যটা তোর থেকে ওর কাছে অনেক বেশি ভালো ছিল, অনেক সাবলীলভাবে ছিল, ভীষণ আনন্দ এনজয় করছিল মারুর কাছে থাকাটা, সেটা বোঝা যাচ্ছিল। দ্বিতীয়ত, মারুর যে ভাসুরের মেয়েগুলোকে মারু যেইভাবে আগলে রাখে, যেইভাবে যত্ন করে, বাড়িতে আনার পরে ওদের মানে প্রত্যেকটা ব্যাপারে এতটা যত্ন করে, দেখলে বোঝা যায় যে ও বাচ্চাগুলোকে সত্যি ভালোবাসে। কিন্তু আজকে তুই যে জ্ঞান মারাতে বসলি, তোর বাড়ির থেকে তোর যে বোনের মেয়েটা আসলো, তোর যে বঞ্জিটা আসলো, সেই বঞ্জিটারে তো আমরা একবার কোলে পর্যন্ত নিতে দেখলাম না। আমরা কি মাসি পিসিরা কেমন হয়, যদি ছোট বাচ্চা ভাইজি বঞ্জিরে আমরা দেখি, আমরা কি করে দৌড়ে গিয়ে আগে কোলে নিই। ওকে দেখেছেন ওর যে ব্লগিং চ্যানেলে এই যে গ্র্যান্ড সেলিব্রেশনটা হলো, সেই গ্র্যান্ডে আপনারা একবারও দেখেছেন যে বাচ্চাটার একবারের জন্য কোলে নিয়েছে? আমরা দেখলাম ওর বোন যখন বাচ্চাটাকে নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ওর মা বাচ্চাটাকে নিল এবং বাচ্চাটা ওর দিদিমার কাছে কোলে নিয়ে ওর দিদিমা ওই উঠানটার মধ্যে ঘুরলো। না মায়ের কাছে দৌড়ে একবার গেল বাচ্চাটাকে নিতে, না বাচ্চাটাকে একবার কোলে নিল। অথচ ও ম্যান্ডির বাচ্চার ছবি, যেই মেয়েটাকে একদিন বাজে কথা বলেছে, পাকা বাচাল তৈরি হয়েছে, তোর মেয়ে তোরই মতন তৈরি হবে, হ্যাঁ আরও এক কাঠি ওপরে হবে, এই ধরনের নোংরা কথা বলেছে, সেই মেয়েটার ছবি ও পার্সের মধ্যে নিয়ে ঘুরছে। কি না, ম্যান্ডির সন্তানকে ও কি ভালোবাসে। অথচ ওর বোনের মেয়েটা আজও অবধি ওর কোলে না তো উঠলো, না তো ওর কাছ থেকে একটা কোনো ভালো রকম কোনো গিফট কোনোদিনও পেলো। এই যে দুর্গাপূজা গেল, এই যে এত অনুষ্ঠান যায়, আপনারা একবারও দেখেন যে দেখায় বাচ্চাটার জন্য এই কিনেছি, বাচ্চাটাকে এই দিলাম, ওই বাচ্চাটার জন্য এই আনলাম। যেদিনকে দেবো বলুন তো, এই যে জন্মদিন গেল ম্যান্ডির মেয়ের জন্মদিন যখন গেল, ম্যান্ডির মেয়ের জন্য ডবল গিফট এনেছে। সত্যি যদি ও প্রকৃত মাসি হতো, তাহলে ওই বাচ্চাটার, ওর বোনের মেয়েটার জন্য ওর জিনিস কিনতে ইচ্ছা করতো না? যেখানে ওর সন্তান নাই, সেখানে কি মনে হতো আমার বোনের সন্তানটাই আমার সন্তান, সেখানে বোনের সন্তানটার জন্য একটা কিছু কিনতে ইচ্ছা করলো না? ম্যান্ডির মেয়ের জন্য জামা কিনলো, ম্যান্ডির মেয়ের জন্য ঘড়ি, জুয়েলারি, হ্যাঁ ক্লিপ, কত কিছু। অথচ ওই বাচ্চাটার জন্য একটা সুতার দোষীও কেনা হলো না। কেন? কারণ ওইখান থেকে টাকা ইনকাম হবে না। কিন্তু ম্যান্ডির মেয়ের ক্ষেত্রে আধিক্যতা দেখালে টাকাটা ইনকাম হবে। আর রিসেন্ট আরও একটা আধিক্যতা যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে এই যে লাইভ চলছে, জুয়েলারি লাইভ। যখন চীনা জুয়েলারি লাইভগুলো করছিল, দিনের পর দিন চীনাকে নোংরা থেকে নোংরা কথা, ওগুলো ফুটপাতে এত কম দামে পাওয়া যায়, ফুটে জিনিস এর থেকে অনেক কমে পাওয়া যায়, ডবল দাম নিচ্ছিস, অমুক নিচ্ছিস। এবার দেখবেন তো ওর যে জুয়েলারিগুলো দেখাচ্ছে, সেই জুয়েলারিগুলোর কি দাম নিচ্ছে, কি কোয়ালিটি আর কি দাম নিচ্ছে, একটুখানি দেখবেন তো। যারা জুয়েলারি কেনেন বেচেন বা যাদের জুয়েলারি সম্বন্ধে জ্ঞান আছে, তারা দেখবেন তো ওই জুয়েলারিগুলোর ও সঠিক দাম নিচ্ছে কিনা। প্রথম দিন তো দামই বললো না, কারণ ম্যান্ডির পথে হাঁটা শুরু করছিল। ম্যান্ডি যেমন দাম বলে না, বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওখানে দাম বলে দেবো। ভাই সেলাররা এরকমভাবে সেল করে না। প্রত্যেকটা সেলার যখনই সেল করতে যায়, আগে মানুষ দাম দেখে, তারপরে মানুষ বুকিং করে। আমি একটা জামা কিনবো, আমি তার দাম জানবো না, আমি তোমার কাছে গিয়ে বুকিং করব, মালটা নেব, তারপরে আমি শুনবো যে 400 টাকার বা 200 টাকার জামা তুমি 400 টাকায় বিক্রি করে আমার কাছ থেকে গলা কাটটা দাম নিচ্ছ, আমি নিয়ে নেব। কারা নেবে বলতো? যাদের পয়সার চুলকানি আছে, হাতে প্রচুর পয়সা,
হাতে প্রচুর পয়সা অপচয় করার জন্য কিছু দরকার তারা নেবে, কিন্তু যারা প্রকৃত সঞ্চয়ী, যারা জিনিস হিসাব করে কেনে, তারা কখনোই এই রকমভাবে জিনিস নেবে না। ভাই আমি জিনিস দেখব, তুমি আমাকে অনলাইনে মাল দেখাচ্ছ, আমাকে দাম বলবে, আমার যদি দামে পোষায় তবেই আমি তোমাকে মেসেজ করব। সেখানে বক্তব্য কি, আমাকে মেসেজ করো, আমি দাম বলে দেবো হোয়াটসঅ্যাপে। তারপরে দেখলো রাম জুতান খেয়েছে, মানুষ প্রত্যেকে বলেছে দাম না বললে জিনিসটা কি করে মানে বুক করব। তারপরে পরের দিন কালকে এসে দামগুলো সব বলা শুরু করছে, দামগুলো তারপরে বলছে। তারপরে বক্তব্য কি, আমার চারিপাশে আমার দিদিরা আর বোনরা আমাকে একদম আগলে রেখেছে বাবা। ওফ, এত ভালোবাসার গদাগদি কতদিন চলে, সেইটাই বড় প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, যে মহিলা স্বার্থ ছাড়া এক চুল নড়ে না, যে মহিলা স্বার্থ ছাড়া, তার আবার ভাদবাসা। হ্যাঁ, কি না, এক পাশে মানে লাইভ করছে, মনে হচ্ছে এই পাশে আমার গোল্ড বোন বসে আছে, ওই পাশে গোল্ডের দিদি বসে আছে, আর তার পাশে আরেকটা দিদি বসে আছে। আমার তিন বোন আমাকে পুরো চারদিক দিয়ে ঘিরে রেখে দিয়েছে। আমার এত ভালো লাগছে। সবই তো তেল, এই তেলটা না দিলে তোর এই বিজনেসটা কি করে চলবে? ওর নাম কি বলে, মারু বিজনেস করেছিল, ফেটে যাচ্ছিল, তোদের 3 বোনের পুরো ফেটে যাচ্ছিল। এই মারু বিজনেস করে দিল, এই মারু ওর পুরো মার্কেট নষ্ট করে দিল, এই মারু পুরো ওর এই করে দিল। তাহলে ম্যান্ডিরও তো ওই যে আকাশ পাপড়ি আছে, ও তো জুয়েলারির বিজনেস করে, তাহলে তো ওর জুয়েলারি বিজনেসটাও তুই খাচ্ছিস। হ্যাঁ, তাহলে এইসব নাটকবাজি তুই কি করে করিস? হ্যাঁ, দোকানে 1000টা দোকান থাকে, যার খুশি সে বিজনেস করতে পারে। একই বিজনেস আমার কোনো পরিচিত লোক করছে বলে আমি করতে পারবো না এমন কোনো কথা নাই। আমার পরিচিত লোক করলেও আমি করতে পারি, যদি আমার সেই বিজনেসটা করার ক্যাপাবিলিটি থাকে বা আমার সেই বিজনেসটা করার মতন অর্থ থাকে, আমি অবশ্যই করতে পারি। তার জন্য আমার কারো কাছে পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তোরা হাত ধুয়ে মারিয়ার পেছনে পড়ছিলিস, কেন ও একই বিজনেস করছে। এখন দেখ, তুই যখন বিজনেস করতে বসছিস তখন তোমরা আমাকে বলছে না দামগুলো গেস করছো, আমার খুব ভালো লাগছে। মানে আকবরী, মানে এর মুখটা না এমন না, ভালো কথা বললেও এর মুখ থেকে ভালো লাগে না। কালকে একজন মনে হয় দামের কথা জিজ্ঞাসা করছে, দাঁত মুখ খিচায়, দাম তো সব বলছি গো, কখন থেকে প্রথম থেকেই তো দামগুলো সব বলছি। আমি তখন না আমার মুখ থেকে বাইরে হয়ে গেছে, ভাই এইরকম থোবড়া নিয়ে কেউ মানে ওর নাম কি বলে বিজনেস করতে বসলে কারো বিজনেস চলবে না। শুধুমাত্র তো চাটা পাবলিকগুলাই ওই মাল নেবে আর কি করবে, তোর জিনিসগুলা ইসে করবে। কারণ তোরে এই মুহূর্তে দালালি খাটাতে হবে, তো দালালে ওই যে বলে জবাই করার আগে কি করতে হয় জানিস, ভালো মন্দ খাওয়াইতে হয়। তো সেইটাই হচ্ছে, তোরে সেইটাই করানো হচ্ছে। আর তুই গদগদ হয়ে, বাবা আমাকে কেউ ভালোবাসে, চারিপাশ থেকে আমার দিদিরা আমাকে আগলে রেখেছে। ভণ্ডামির শেষ নাই। ও এক ভণ্ড, ওর সাথে আইসা জুটছে আরও 3 ভণ্ড। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।